আসসালামু আলাইকুম বন্ধুরা। নির্দোষ ভালোবাসা গল্পের দ্বিতীয় পর্ব। তো চলুন শুরু করা যাক। আমি এসব ভেবে আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ একটা বৃদ্ধ লোক দৌড়ে আমার কাছে এসে বলতে লাগলো, বাবা, আমার মেয়েটাকে ওই বকাটেদের হাত থেকে বাঁচাও প্লিজ। বৃদ্ধ লোকটির মিনতির সুরে বলতেই কোনো কিছু না ভেবে বৃদ্ধ লোকটির সঙ্গে যেতেই কিছু দূর লক্ষ্য করলাম দুইটা বকাটে মেয়েটার শরীরে হাত দিচ্ছে, কিন্তু মেয়েটা তার হাতটা বারবার সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারলাম না। এক পা সামনে এগোতে মনে হতে লাগলো আমি তো একা, ওদের সঙ্গে লড়াই করতে পারবো না। তবে কিছু একটা দিয়ে তাদের আঘাত করতে হবে, তবেই না মেয়েটাকে ছাড়তে বাধ্য হবে। এসব ভাবতেই বৃদ্ধ লোকটি বলল, বাবা প্লিজ আমার মেয়েটাকে বাঁচাও, নয়তো এই নরপশুর কাছ থেকে আমার মেয়ে রেহাই পাবে না। আশেপাশে কিছু একটা কুস্তি দোকানে রাখা একটা লাঠি পেয়ে গেলাম। সেটা নিয়ে দ্রুত সেখানে গিয়ে কোনো কথা না বলেই পিছন দিক থেকে দুই বকাটাকে মারতেই একটার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো, আর একটা দেখি বয়ে দৌড়াতে লাগলো। কিন্তু এক বকাটে আমার কাছ থেকে রক্ষা পায়নি। তাকে লাঠি দিয়ে আরো কয়েকটা আঘাত করতেই বৃদ্ধ লোকটি বলে উঠল, বাবা এবার ওকে ছেড়ে দাও, নয়তো মারা যাবে। আমি বললাম, না আঙ্কেল, ওকে পুলিশের হাতে তুলে দিব। এদের ছাড় দিলে রাস্তাঘাটে আরো বকাটিগিরি করবে। তারপর বকাটিটি আমার পা জড়িয়ে ধরে বলল, ভাই প্লিজ আমাকে আর মাইরেন না, আমি আর জীবনও কোনো মেয়ের দিকে তাকবো না। তারপরও আমাকে পুলিশের হাতে তুলে দিবেন না প্লিজ। মেয়েটি কান্না করে বলল, না ভাইয়া, ওকে ছাড় দিবেন না। আজ আপনি আমাকে না বাঁচালে কাল সমাজে আমি মুখ দেখাতে পারতাম না, সুইসাইড করতে হতো। আমি বললাম, কি বললো শুনলি তো, এখন তোকে কোনো ছাড় দেওয়া হবে না, তোকে পুলিশের কাছেই রাখতে হবে। ব্যাস। আমার কথা শুনে বৃদ্ধ লোকটিও বলল, বাবা একটু অপেক্ষা করো, পুলিশকে ফোন করে জানিয়ে দিয়েছি, তারা আসতেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে সেই বকাটাকে ধরে নিয়ে গেল। তারপর আঙ্কেলকে নিতে একটা প্রাইভেট কার এসে নিয়ে গেল। গাড়ি থেকে বুঝতে পারলাম আঙ্কেলটা অনেক বড় লোক। আঙ্কেল যদিও আমাকে জিজ্ঞেস করছিল, যদি সমস্যা হয় আমাকে জানিও। এই হলো আমার ভিজিটিং কার্ড। প্রতি উত্তরে বলেছিলাম, অবশ্যই আপনাকে জানাবো। ব্যাস, রাতটা ফুটপাতেই নির্গুমে কাটিয়ে দিতে হচ্ছে। এখন কাকা কাকিমা ছাড়া যে বাস্তবতা কত কঠিন তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। গ্রামে যে ফিরে যাব সেটাও সম্ভব না। আল্লাহর উপর বিশ্বাস রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলেই ভাবতে লাগলাম, সকালে একটা না একটা থাকার ব্যবস্থা হয়েই যাবে। অপরদিকে মা, আজ বাদরটাকে দেখছি না যে, কই সে? তানিশা একথা বলতেই তানিশার মা কান্না করে বলল, মা রে, আমার মনে হয় রনি আমাদেরকে ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। তানিশা বলল, কি বলছো? চলে গেছে মানে? কোথায় গিয়েছে? আমরা ছাড়া ওর কে বা আছে? তানিশার চোখের কোণে ইতিমধ্যে পানি জমা হয়ে গিয়েছে। তানিশা ভাবতে পারছে না যে তাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে। এখন তানিশা নিজে নিজেকে মনে মনে গালি দিচ্ছে। রক্তের সম্পর্কে হয়তো সে বাই না হতে পারে, কিন্তু বাইয়ের চেয়েও তো কম না। আর তাকে কিনা বাজে বাসায় অপবাদ দিয়েছে। এসব ভাবতেই তানিশা কান্না করে দিয়ে বলল, মা, আমি এখন কার সঙ্গে ঝগড়া করব? ও তো চলে গেল। কাকিমা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, মারে, সেদিন যদি ওসব কথা না বলতেই তাহলে হয়তো ও আমাদের ছেড়ে চলে যেত না। যদিও ও আমার পেটের সন্তান না, তারপরও তো তোকে নিজের বোন ভাবতো। এমন একজনকে কেমনে এমন বাজে কথা বললি? তোর মুখে কি একটু আটকায়নি তখন? তানিশা বলল, মা, আমার ভুল হয়েছে। সেদিন রাগের মাথায় এসব উল্টাপাল্টা কথা বলেছি, কিন্তু তুমি ওকে চলে যেতে দিলে কেন? কাকিমা বলল, আমিও জানতাম না। তোদের কলেজের প্রিন্সিপাল আমাকে কয়েক ঘন্টা আগে ফোন করে বলল ও নাকি কলেজ থেকে টিসি নিয়েছে। তার কারণ স্বরূপ এটাও বলেছে আমরা নাকি সপরিবারে ঢাকায় চলে যাচ্ছি। একথা প্রিন্সিপাল শুনে টিসিটা দিয়েছে। কাকিমা এই বলে থেমে গেল। তানিশা বলল, মা, রনি তাহলে আমাদের এখানে আর আসবে না? কাকিমা তানিশার উদ্দেশ্য করে বলল, তুই ওকে ভালো করে জানিস, ও ছোট থেকে একটু জেদি, যা বলে তাই করে। আমাদের এখান থেকে চলে যেহেতু গিয়েছে, তখন মনেই হয় না আর ফিরে আসবে। এটা ভাবতেই ভিতরে দুমড়ে মুড়ছে উঠছে রে মা। এদিকে রীতিতেও অনেক আগ্রহ হয়ে বসে আছে। কাল কলেজে গিয়ে সব ভুল বোঝাবুঝি ভেঙে রনিকে প্রপোজ করবে সে। কিন্তু রীতিতার মাথায় একটা চিন্তা বারবার খেলছে, ও কি আমাকে ক্ষমা করে ভালোবাসতে পারবে নাকি রিজেক্ট করবে? না না, এমন কিছুই হবে না। যে ছেলে আমার পিছনে 2 বছর পরে থাকতে পারে, তাকে আমি যদি আগ বাড়িয়ে প্রপোজাল দিই তো সে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। হৃদিতা আনমনে ভেবে কিছুটা আনন্দিত হয়ে উঠল। ব্যাস, এরই মধ্যে তানিশার কলে হৃদিতার ফোন বেজে উঠল। হৃদিতা ফোনটা রিসিভ করে বলে উঠল আনন্দের সহিত, তোর বাইকে কি ম্যানেজ করেছিস? তানিশা বলল, কিছুই ম্যানেজ করতে পারিনি রে, আগেই সব শেষ হয়ে গেল। এই বলে তানিশা কান্না করে উঠল। তানিশার কান্না শুনে হৃদিতা কিছুটা ভয় পেয়ে বলে উঠল, তানিশা, বাসায় কিছু কি হয়েছে? কান্না করছিস কেন? কান্না করে বলল তানিশা, রনি আমাদের বাসা ছেড়ে চলে গিয়েছে। আর কোথায় কার কাছে চলে গিয়েছে কিছু বলে যায়নি। কলেজ থেকে ও টিসি নিয়ে ফেলছে। এখন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রে। সেদিন যদি ওসব বাজে কথা না বলতাম
তাহলে হয়তো আমাদের ছেড়ে চলে যাইতো না। সরি রে, তোদের দুজনকে আর মিলে দিতে পারলাম না। তানিশের কথা শোনা মাত্র হৃদিতের জন্য মুহূর্তের মধ্যেই পাথর হয়ে গেল। এখন রিলেশন হবে তো দূরের কথা, সে যে তার সঙ্গে না বুঝে অন্যায়টা করেছে তার ক্ষমা তো নিতে পারবে না। এসব ভেবে হৃদিতার শব্দ ছাড়াই চোখ থেকে জল গড়তে লাগলো। হৃদিতা এসব ভাবতেই তানিশা অপাস থেকে বলে উঠল, হ্যালো হৃদিতা, কথা বলছিস না কেন? আচ্ছা পরে কথা বলবো না, এখন রাখছি। তানিশা এই বলে অপাস থেকে ফোনের লাইন কেটে দিল। এদিকে হৃদিতা ফুফিয়ে কান্না করতে লাগলো। ব্যাস, হৃদিতার মা তা শুনতে পেয়ে জিজ্ঞেস করে উঠল, হৃদিতা মা কান্না করছিস কেন, কি হয়েছে আমাকে বল। হৃদিতা কান্না করে বলল, মা আমার দ্বারা এত বড় অন্যায়টা কেমনে করতে পারলাম। হৃদিতার মা বলল, হৃদিতা মা আমার কান্না করিস না, কি হয়েছে সেটা আমাকে বল। তারপর হৃদিতা শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটেছে তার সব কিছু ভেঙে তার মার কাছে বলল। হৃদিতার মা ও রীতিমতো অবাক হয়ে গেল। তার ঘটনা শুনে হৃদিতার মা তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, প্রকৃতপক্ষে তোর তো কোনো দোষ নেই রে মা, যা কিছু করেছে ওই দুর্জয় শয়তান করেছে। তোদের মাঝে ভুলটা ওই শয়তান তুলে ধরেছে, কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটাকে এভাবে এলাকার লোকের সামনে অপদস্থ করা হলো। সেদিকে লক্ষ্য করতেই আমার নিজের প্রতি সত্যি খুব অনুশোচনা কাজ করছে রে মা। তাছাড়া তোর বাবা একথা শুনলে অনেকটা ভেঙে পড়বে। হৃদিতা বলল, বাবাকে এ বিষয়ে জানানোর দরকার নেই। এর মধ্যে শফিক সাহেব এসে বলতে লাগলো, কি হৃদিতা মামনি, সেই ছেলেটা কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে? যদি আরেকবারও আমার মেয়ের সঙ্গে ইভটিজিং করার চেষ্টা করে তাহলে কোনো কিছু না ভেবেই ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। হৃদিতা বলল, বাবা আমরা যাকে ইফটিজার ভেবে এলাকার সবার সামনে অপমান করেছি সে আসলে এসব কিছু করেনি। শফিক সাহেব বলল, এই হৃদিতার মা শুনছ তোমার মেয়ের কথা, এসব কি বলছে, কিছুই তো বুঝতে পারছি না। হৃদিতার মা বলল, আমি বলছি শুনো তাহলে। এই বলে হৃদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো। শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সোফায় বসে পড়লো আর অনুশোচনায় বলে উঠল, আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কাউকে অন্যায় করেনি কিংবা ক্ষমতার অপব্যবহার করেনি। আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবে শাস্তি পেল। হৃদিতার মা বলল, এখন এসব বলে কি হবে, যা হবার তা তো হয়ে গেছে। শফিক সাহেব বলল, হৃদিতা মা চল আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমাও চেয়ে নেই। হৃদিতা কান্না করে বলল, বাবা সেটার সুযোগও এখন নেই। কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গিয়েছে। শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল, শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না। আজ 2টা দিন ধরে রাস্তায় ফুটপাতে নির্গুমে রাত কাটিয়ে দিতে হচ্ছে। ঢাকা শহরে এত লোকজন, তারপর এখানে একজনকেও পরিচিত হিসেবে পেলাম না। তাহলে কি আমাকে আবারও গ্রামে ফিরে যেতে হবে? না, সেটা আর সম্ভব না। গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। ভাবিনি কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। চায়ের দোকানে ব্রাঞ্চে বসে এসব আনমনে চিন্তা করছিলাম, এমন সময় পিছন দিক থেকে কেউ একজন রনি বলে ডেকে উঠল। প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে, হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে। ব্যাস, সেদিকে সাড়া না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল। চা খাচ্ছে এর মধ্যে পিছন থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠল, কিরে কখন থেকে তোকে ডাকছি, শুনছিস না কেন? পিছনের দিকে তাকিয়ে লক্ষ্য করতেই আমার চোখ তো কপালে উঠে গেল। আরে এ তো তানবীর, স্কুলকালের ফ্রেন্ড। আল্লাহর অসীম দয়া, এই তানবীরই আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে। চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম, দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ। আজ 2 দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে। এই দিন অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা ভাড়া করতে পারিনি। একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না। আল্লাহর রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা টাকার ব্যবস্থা করে দে প্লিজ দোস্ত। তানবীর বলল, কি ব্যাপার বলতো, হুট করে ঢাকায় আসলি, এসে তো আবার ফুটপাতে থাকছিস, সত্যি করে বলতো অসময় ঢাকা আসার কারণ কি? আমি বললাম, আসলে ঢাকায় আমি আসতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে। এই বলে গ্রামের পুরো ঘটনা বলে ফেললাম। তানবীর বলল, দোস্ত দুর্জয় তোকে নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি? আমি বললাম, চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম কিন্তু মান সম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ। দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে সম্মান ধুলোয় মিশিয়ে গেছে সেটা তো আর ফিরে আসতো না। তাছাড়া কাকা কাকিমা তারা আমার আপন কেউ না, রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে। এটা জানার পর তো গ্রামে থাকা কোনো মুডই ছিল না। কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন বাজে কথা বলছে যেটা মুখে আনাই পাপ। ব্যাস, এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসবো। টিসি নিয়ে চলেও আসছি কিন্তু থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না। যার দরুন আজ নিয়ে প্রায় 2 দিন ফুটপাতে নির্গমে রাত কাটিয়েছি। এখন তুই যদি আমাকে থাকার ব্যবস্থা না করিস তাহলে মহায় একটা বিপদে পড়ে যাব। প্লিজ দোস্ত না করিস না। তানবীর বলল, আরে মামা এত চাপ নেবার কিছু নেই। তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এর সময় তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে কিন্তু কিন্তু তোকে তো আর বিপদের মুখে ফেলে যেতে পারি না। আচ্ছা চল আজ থেকে তুই আমার সাথে থাকবি। আর হ্যাঁ, বাড়িওয়ালার মেয়ের দিকে ভুলেও কিন্তু তাকাবে না। আমি বললাম, কেন?
তানভীর বলল, বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখলেই ক্রাশ খেয়ে যাবি, কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না। যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম অকারণেই মিসবিহেভ করতো। তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না, সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো। যখন এই প্রেম ভালোবাসা নামের শব্দ মেয়েটি প্রতারিত হলো, ব্যাস তখন থেকে ছেলেদের একদমই সহ্য করে না। তাই তোকেও বলছি, বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের কথা, তার সামনেই যাবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাব না। আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানবীরকে তার কারণস্বরূপ পেয়ে গেলাম। নিশ্চয়ই আল্লাহর উপর কেউ বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হয় না, তার প্রমাণ আজ পেয়ে গেলাম। তারপর তানবীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম। বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখি তানবীরকে বলল, তোমার সঙ্গে ওকে? তানবীর বলল, আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি, গ্রাম থেকে এসেছে, এখন আমার সঙ্গে থাকবে। আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে, তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন, সমস্যা নেই। বাড়িওয়ালার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে থাকতে পারে, কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিক মতো দিতে হবে, নয়তো এই বাসা থেকে ছাড়তে হবে। তানবীর বলল, জি আচ্ছা আন্টি। প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না, কিন্তু তানবীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে। যাই হোক, এখন একটু ঘুমানোর দরকার, ঘুমাতে যাবো। এর মধ্যে তানবীর বলে উঠলো, দোস্ত তোর ফোনটা দে তো। আমার ফোন মনে হয় চার্জ নেই, বন্ধ হয়ে আছে। ফোন দেখিয়ে বললাম। তানবীর বলল, আচ্ছা ঠিক আছে, চার্জে লাগা দরকার আছে। তানবীরের কথা মতো ফোনটা চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বোন এই নাম্বার থেকে 1000টা কল প্লাস মেসেজ। ফোন যেন ভরে গেছে। প্রথম মেসেজ ছিল এমন, ভাই প্লিজ তুই বাড়ি ফিরে আয়, তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে, ফিরে আয় না ভাই প্লিজ। মেসেজের শেষে কান্নার ইমোজি 2টা। তারপর এটা, তোর জন্য মা বাবা তারা অনেক কান্না করতেছে, তাদের দিকে তাকিয়ে অ্যাটলিস্ট এবার ফিরে আয়, জিদ করিস না প্লিজ। তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। এখন তুই বাসায় নেই, 2 দিন কেমন যেন অন্ধকার নেমে আসছে। বাবা মা তাদের মুখে হাসি নেই, সবসময় বিষণ্ণতার ছাপ তাদের মুখে লেগেই থাকে। তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকেও দ্বিগুণ ওরা তোকে ভালোবাসে। তুই কি চাইলেই পারবি না তোর সব রাগ অভিমান ফেলে আবার আমার কাছে ফিরে আসতে? মেসেজটা পড়তে চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল করতে লাগলো। তারপর কোনো কিছু না ভেবেই সেই মেসেজটা রিপ্লাই দিলাম। সেটা আর সম্ভব না। আর হ্যাঁ, দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না প্লিজ। এইটুকু লিখে ডেভিল বোন নাম্বারে সেন্ড করলাম। ব্যাস সঙ্গে সঙ্গে অপাস থেকে কল আসতে লাগলো। কল কেটে দেবার পরও কল আসতে লাগলো। তাকে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম। হ্যালো, তানিশা বলল, ভাই তুই কই আছিস? তানিশা কান্না করে বলল, আর হ্যাঁ, তানিশার ফোন নাম্বারটাই ডেভিল বোন লিখে সেভ করে রেখেছিলাম। সরি, কে আপনার ভাই? ফোন এভাবে কান্নাকাটি করছেন কেন? যদি কান্নাকাটি করতে হয় তাহলে ফোন কেটে দিয়ে কান্নাকাটি করেন, তাহলে ফোন কেটে দিয়ে একাই সারাদিন কান্না করেন। রাখছি। ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না। নীরব শ্রোতাদের মতো চুপ হয়ে গেলাম। আর তানিশা অবাস থেকে বলতে লাগলো, তুই 2 দিন হয় বাড়ি ছেড়েছিস, আর 2 দিনই তোর শূন্যতা পুরো বাড়ি ভরে গেছে। আগে তো তোর জ্বালায় কোনোদিন সিরিয়াল দেখতে পারতাম না, সারাক্ষণই আইপিএল খেলা নাই তো মুভি দেখছিস, তবুও আমাকে কিছু দেখতে দেস নাই। এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবার ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু এখন সারাক্ষণে সিরিয়াল দেখলেও আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই। এখন তাকে শুধু খুব মিস করি, প্লিজ চলে আয় না ভাইয়া। তানিশা কান্না করে বলল। নীরবে শুধু অপাস থেকে তানিশার কথা শুনছি। তুই না রিদিতাকে অনেক ভালোবাসতি, সে তোকে এখন অনেক ভালোবাসে। এমনকি আমি মা বাবা বলছি তারা রিদিতাকে তোর বউ করে গড়ে এনে দেবে। এবার তো ফিরে আয় ভাই। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। তানিশা হ্যালো হ্যালো বলতেই কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম। এবং যেই সিমটা ভাঙতে যাবো অমনি তানবীর এসে বলতে লাগলো। তানবীর বলল, আরে সিমটা ভাঙতেছিস কেন? দরকার পড়লে খুলে রেখে দে। এমন তো হতে পারে সিমটা আবার তোর প্রয়োজনে লেগে গেল, তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে। আমি বললাম, হ্যাঁ তাই তো, সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো, কখন কি প্রয়োজন পড়ে যেতে বলা মুশকিল। এসব ভেবে সিমটা আর ভাঙলাম না, সযত্নে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুকে নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। নতুন জায়গা দেখার কৌতূহলটাও একটু বেশি, তাই কোনো বনিতা না করে ছাদের পরন্তু বিকালের প্রকৃতির সৌন্দর্য দেখছিলাম। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠে আওয়াজে বলে উঠলো, এই ছেলে, তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে? মেয়েটি কিছুটা রাগ করে। পিছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল। আরে এ তো নির্ঘাত বলিউডের নায়িকা, মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পের মোড় একটু ঘোরালাম। আর হ্যাঁ, অদৃশ্য পাঠক ও পাঠিকা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা গল্প পড়েন কিন্তু কমেন্ট করেন না, তারা একটা কথা মনে রাখবেন, গল্পগুলো একমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপলোড করা হয়। আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে গল্প আপলোড করে কী লাভ? সুতরাং গল্প শুনে গঠনমূলক কমেন্ট করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।